আজকের আলোচনাটা একটা বেশ বড়সড় অর্থনৈতিক পরিবর্তন নিয়ে। ভারত হঠাৎ করে কেন বিপুল পরিমাণে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ড বিক্রি করে দিয়ে সোনা কিনছে? চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। $50 বিলিয়ন, হ্যাঁ ঠিকই শুনছেন। এই বিশাল অঙ্কটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক, কারণ পুরো ঘটনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। ভাবা যায় $50 বিলিয়ন, এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা না। ঠিক এই পরিমাণ টাকার মার্কিন সরকারি বন্ড ভারত বেচে দিয়েছে, তাও মাত্র 1 বছরে। এই পদক্ষেপটা যে কতটা বড় সেটা সত্যিই ভাবার মতো। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। দেখুন, মার্কিন ট্রেজারি বন্ডকে তো সাধারণত বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগগুলোর একটা বলে ধরা হয়। তাহলে ভারত কেন এমন একটা নিরাপদ সম্পদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এর পেছনে আসল কারণটা কি হতে পারে? চলুন প্রথমে ভারতের এই অবাক করা পদক্ষেপের খুঁটিনাটিগুলো একটু দেখে নেওয়া যাক। একটু সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। মাত্র 1 বছরের ব্যবধানে ভারতের হাতে থাকা মার্কিন ট্রেজারি বন্ডের পরিমাণ $241 বিলিয়ন থেকে কমে সোজা $190 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। মানে প্রায় 21% কমে গেছে। গত 4 বছরে এমনটা কিন্তু একবারও হয়নি। আর এত বড় অঙ্কের পতন তো একেবারেই প্রথম। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? ভারত ঠিক এমন একটা সময়ে এই বন্ডগুলো বিক্রি করেছে যখন এগুলোর ওপর রিটার্ন বা লাভের হার বেশ ভালো ছিল। সাধারণত কি হয়, যখন লাভ বেশি থাকে তখন তো দেশগুলো আরও বেশি করে বন্ড কেনে, বিক্রি করে না। এজন্যই বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই কাজটা অর্থনীতির পাঠ্যপুস্তকের সব নিয়মকানুনের ঠিক উল্টো। তবে ভারতের এই পদক্ষেপটাকে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে। আসলে এটা একটা অনেক বড় বৈশ্বিক পরিবর্তনের অংশ। আর এই ট্রেন্ডটার নাম হলো ডি-ডলারাইজেশন। তো এই ডি-ডলারাইজেশন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো এমন একটা গ্লোবাল ট্রেন্ড যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ ব্যবসা বাণিজ্য লেনদেন আর রিজার্ভের জন্য মার্কিন ডলারের ওপর থেকে তাদের নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, দেশগুলো এমনটা করছে কেন? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, কোনো একটা মুদ্রার উপর পুরোপুরি নির্ভরশীল থাকার ঝুঁকিটা দেশগুলো কমাতে চাইছে। দ্বিতীয়ত, মার্কিন নিষেধাজ্ঞা বা সম্পদ ফ্রিজ করে দেওয়ার মতো ভূ রাজনৈতিক চাপ এড়াতে চাইছে। আর হ্যাঁ, আমেরিকার যে বিশাল জাতীয় ঋণ বাড়ছে সেটাও ডলারের ভবিষ্যতে স্থিতিশীলতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আর এটা শুধু ভারত করছে তা নয়, চীনের মতো অন্যান্য ব্রিক্স দেশগুলোও কিন্তু একই পথে হাঁটছে। তাহলে চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি মার্কিন ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতার সঙ্গে ঠিক কি কি ঝুঁকি জড়িয়ে আছে। দেখুন, আমেরিকা ডলারকে প্রায়ই তাদের বিদেশ নীতির একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। সবচেয়ে বড় উদাহরণ হলো রাশিয়ার সম্পদ জব্দ করার ঘটনাটা। ওই ঘটনার পর অনেক দেশই কিন্তু নড়ে চড়ে বসেছে। এটা তাদের জন্য একটা বড়সড় ওয়েক আপ কলের মতো কাজ করেছে। তারা বুঝতে পারছে যে তাদের নিজেদের সম্পদও যে কোনো সময় এমন ঝুঁকির মুখে পড়তে পারে। আর অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকির কথা যদি বলি তাহলে এই সংখ্যাটা দেখুন, $38 ট্রিলিয়ন। এটাই হলো আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ। ভাবুন একবার, এই বিপুল পরিমাণ ঋণ ডলারের ভবিষ্যতের ওপর কতটা বড় একটা প্রশ্নচিহ্ন তৈরি করছে। তাহলে প্রশ্নটা হলো, দেশগুলো ডলার থেকে সরে এসে কোথায় বিনিয়োগ করছে? উত্তরটা কিন্তু আমাদের সবার খুব চেনা একটা জিনিস, আর সেটা হলো সোনা। সারা বিশ্বের সেন্ট্রাল ব্যাংকগুলোর রিজার্ভে একটা ঐতিহাসিক পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 2006 সাল থেকে ডলারের অংশ একটু একটু করে কমছে, আর তার বদলে বাড়ছে সোনার পরিমাণ। আর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে 2025 সালের মধ্যেই হয়তো প্রথমবারের মতো সোনার অংশ ডলারের অংশকে টপকে যাবে। কিন্তু সোনাকেই কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ সোনাকে বলা হয় একটা সেফ হেভেন অ্যাসেট। মানে যখন বাজারে চরম অস্থিরতা চলে, মুদ্রাস্ফীতি বাড়ে বা কোনো ভূ রাজনৈতিক সংকট তৈরি হয়, তখন সোনার দাম কমার বদলে বরং বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা অনেকটা সব দেশের কাছেই গ্রহণযোগ্য একটা আন্তর্জাতিক মুদ্রার মতো কাজ করে। এই মুহূর্তে ভারতের রিজার্ভে প্রায় 880 টন সোনা রয়েছে। আর আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, গত 10 বছরে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তার মানে ঠিক যখন ভারত মার্কিন বন্ড বিক্রি করছে, ঠিক সেই সময়ে কিন্তু তারা সোনা কেনা বাড়িয়েছে। এই টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে পুরো ছবিটা একসাথে করলে আমরা কি দেখতে পাচ্ছি? এটাই যে ভারতের এই পদক্ষেপগুলো হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত না, বরং এটা একটা খুবই সুচিন্তিত আর কৌশলগত পরিকল্পনারই অংশ। এটাকে কিন্তু আমেরিকার ওপর কোনো ধরনের আক্রমণ হিসাবে দেখলে ভুল হবে। ব্যাপারটা বরং এভাবে ভাবা যেতে পারে, যেমন একজন সাধারণ বিনিয়োগকারী নিজের পোর্টফোলিওকে সুরক্ষিত রাখতে ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন, ঠিক সেভাবেই ভারতও তার জাতীয় অর্থনীতির জন্য একই কাজটা করছে। পুরো কৌশলটাকে যদি আমরা সহজ করে 3টে ধাপে ভাগ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। 1. মার্কিন বন্ডের মতো একটা জায়গায় অতিরিক্ত বিনিয়োগ কমিয়ে আনা। 2. ডলার নির্ভর ভূরাজনৈতিক ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখা। আর 3. সোনার মতো স্থিতিশীল আর নিরাপদ সম্পদে বিনিয়োগ বাড়ানো। সবশেষে বলা যায়, ভারতের এই পদক্ষেপটা আসলে একটা অনেক বড় বৈশ্বিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। যখন ভারত বা চীনের মতো বড় বড় অর্থনীতিগুলো আর্থিক দুনিয়ার নিয়মকানুন নতুন করে লিখতে শুরু করে, তখন প্রশ্নটা এসেই যায়, এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে চলেছে? বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ আখের কোন দিকে মোড় নেবে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।